আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যাচ্ছে যে কিভাবে আমরা সেলিব্রিটি হব। একজন সাংবাদিক যখন কোনো সংবাদ কভার করতে যাবে, দেখা যাচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের ওই অনুমতিটা থাকবে না কখনোই। কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করে, সেটা সে ভিউ পাবে বা ভাইরাল হবে, এই উদ্দেশ্যেই আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এখন ফোন দেখতে পাচ্ছি। পড়াশোনার প্রতি তারা মনোযোগী হচ্ছে না। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মই বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটর হানিফ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সোশ্যাল মিডিয়াতে আপনার শুরুটা কিভাবে আপনি শুরু করেছিলেন, যদি আমাদেরকে একটু জানাতেন। শুরুটা হয় 2017 সালের মাঝামাঝি একটা সময়। আমি ছোটোখাটো একটা বিজনেস করতাম। সেখান থেকে দেখা যাচ্ছে যে কম্পিউটারটা বেশি চালানো হতো, তো ইউটিউব দেখা হতো। সেই ইউটিউবে অনেক যারা আছেন টেক রিলেটেড ভিডিও করেন, সেগুলো দেখা হতো। বাবা কীভাবে কন্টেন্ট তৈরি করেন সেগুলো দেখা হতো। সেই সুবাদে আস্তে আস্তে মজার ছলে ভিডিও তৈরি করা। জি। তো একটা সমাজে দেখা যাচ্ছে যে সেটাই মানে একবারে আপনার কন্টিনিউ করে চালিয়ে যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম হবে, এই ধারণাটা আপনি কখন পেয়েছিলেন এবং কিভাবে সেটা আপনার পেয়েছিলেন? সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকামের বিষয়টা একটা সময় যখন ছিল, তখন কিন্তু ইউটিউবে মাত্র 10,000 আপনার ভিউ হলেই কিন্তু দেখা যাচ্ছে যে টাকা আর্নের প্রতিষ্ঠা ছিল। তো ওই যে বললাম টিউটোরিয়াল দেখা হতো। সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্ম থেকে সেটা আপনার ইউটিউব থেকে। জি। হ্যাঁ, যখন ইউটিউবে শুরু থেকে প্রথম অবস্থায় কোনো ধরনের ভিউ বা কোনো ধরনের শর্ত ছিল না। পরবর্তীতে তারা কিন্তু 10,000 আপনার ভিউ হলেই আপনার মনিটাইজেশন অনের পদ্ধতিটা চালু হতো। তো তখনই মাথায় আসে, তখনই ভাবতাম কন্টেন্ট দিয়ে যায়, দেখি যা হওয়ার হবে, এরকম একটা কিছু। কত সাল থেকে আপনি ইউটিউবিং শুরু করেছেন? এটা ওই সময় মজার ছলে শুরু করেছিল 2017 সালের মাঝামাঝি একটা সময়। এরপরে আর কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা হয়েছে সোশ্যাল মিডিয়ার? ইউটিউব, ফেসবুকে কাজ করা হচ্ছে, ইনস্টাগ্রামে টুকটাক, বাকিগুলোতে টুকটাক। তবে মূল কাজ করাই হচ্ছিল ইউটিউব আর ফেসবুক দিয়ে। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তো আপনি কোন কোন প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন? আমাদের সিস্টেমটা হচ্ছে কি, আমরা তো বিভিন্ন ধরনের কন্টেন্ট করতাম, একটা নিয়ে পড়ে থাকতাম না। তো দেখা যাচ্ছে যে আমরা যখন ফিল্ডে যে কোনো ভিন্ন রকম ব্যতিক্রম কোনো জিনিস আমরা তুলে ধরতে চাইতাম, আর তখন দেখা যাচ্ছে যে আপনার সেখানকার স্থানীয় বাসিন্দারা এরকম বলতো যে আমাদেরও তো ইউটিউব আছে। মানে বিষয়টা হচ্ছিল, আমরা জানি যে যে কারো হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই দেখা যাচ্ছে একটা মেল থাকে, জিমেল থাকে, জিমেলের মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেল সহজেই তৈরি করা যায়। সেই সুবাদে তারা এরকমভাবে বলতো আমাদেরও তো আছে। হ্যাঁ, তখন মানে ওই সময় এমনভাবে কথাগুলো বলতো, মনে হতো যে মানে ওনাদেরও আছে, তবে আমরা মানে একটু বেশি করছি, এরকম একটা কিছু। ছোটো করে কথা বলতো, এরকম একটা কিছু। সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে গেলে কি কি বেসিক ধারণা থাকা প্রয়োজন? মূলত যেটা একবার দা থাকলেই না, সেটা হচ্ছিল জ্ঞান। মানে এমন কিছু করার জ্ঞান যেটা ইতিপূর্বে কেউ ট্রাই করেনি, তাহলে সে খুব দ্রুত আর্ন করতে পারবে, প্লাস হচ্ছিল আপনার জনপ্রিয়তা লাভ করবে। সোশ্যাল মিডিয়ার 5টি সুফল সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। সুফল? জি। অবশ্যই সুফল। আমি যদি বলতে চাই, প্রথমে বলবো যে এবার ঈদকে কেন্দ্র করে একটি ছাগলের দাম প্রায় আপনার 15 লক্ষ টাকা উঠেছিল। জি। দেখেন, সুফল এটাই হয়েছে, এই ছাগলকে কেন্দ্র করে আমরা এমন কিছু রাঘব বোয়াল বা এমন কিছু ধনী ব্যক্তিদের সন্ধান পেয়েছি যারা নাকি বলা যায় অসৎ পথে টাকা উপার্জন করেছিল। এবং না, সেটার জন্য তো গণমাধ্যম আছে। তো এখানে আপনার হচ্ছে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরদের এটা যদি সামঞ্জস্যটা কি? এটার সাথে অবশ্যই আছে, কারণ বড় বড় যেসব টিভি চ্যানেলগুলো আছে, পত্রিকাগুলো আছে, তারা কিন্তু এই বিষয়টা আগে সামনে আনেনি। আগে এনেছিল সাধারণ কন্টেন্ট ক্রিয়েটররাই। হ্যাঁ, যাদের টুকটাক ভিডিও করতো, এটাই কিন্তু এক সময় সমালোচনা তৈরি হয়। তার পরবর্তীতেই বড় বড় টিভি চ্যানেল বা দেখা যাচ্ছে পত্রিকা, তারা আগ্রহ নিয়ে এই বিষয়টা একবারে ভেতর থেকে গোড়া থেকে উঠিয়ে নিয়ে আসে। আর এক্ষেত্রে যদি তার একটু বলি, আমি এই সোশ্যাল মিডিয়ার কারণে এখন অনেক জায়গায় অনেক ছোট বড় অপরাধ হলে খুব সহজেই কিন্তু এখন এটা জানা যাচ্ছে। জি। হ্যাঁ। তো
তো সোশ্যাল মিডিয়াতে যেমন সুফল আছে তেমনই কিন্তু এর ক্ষতিকর দিকও আছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আপনার দুইটা দিক থাকে। তো এটার আপনার ক্ষতিকর দিকগুলো কি কি আপনি মনে করেন? ক্ষতিকর দিকগুলো যদি বিবেচনা করেন সেক্ষেত্রে কম না। আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এখন ফোন দেখতে পাচ্ছি। পড়াশোনার প্রতি তারা মনোযোগী হচ্ছে না, এ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যাচ্ছে যে কিভাবে আমরা সেলিব্রিটি হব অল্পতে। আর দেখা যাচ্ছে এটাকে কেন্দ্র করে টাকা উপার্জনের বিষয়, এরকম অনেক আছে। হ্যাঁ, এই বিষয়গুলো সবচেয়ে বেশি ক্ষতিকর আমার মনে হয়। ঠিক আছে? আবার অশ্লীলতা ছড়ানোর দিকটাও এর থেকে কম না। আবার ব্যক্তি উদ্দেশ্যে দেখা যাচ্ছে কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলাটাও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক বেশি ছড়াচ্ছে। অনেক সময় দেখা গেল যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আপনারা কন্টেন্ট যারা ক্রিয়েট করেন, তাদের বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণ মানুষ এটা আপনাদের কোন দৃষ্টিতে দেখে, বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে সাধারণ মানুষ কোন দৃষ্টিতে দেখে থাকে? সাধারণ মানুষের দিক বলতে গেলে আমি যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের ২-৩টা স্তর আছে। সেখানে দেখা যাচ্ছে যে একবার নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা ধনী। ধনীরা এটাকে নিয়ে তত বেশি মাথা ঘামায় না। মধ্যবিত্ত যারা আছে তারা বেশি হয়তো এই বিষয়টাকে নিয়ে বলবে কী করে না করে, পাগলামি করে। তবে যারা এখানে নিম্নবিত্ত আছে তারা বিষয়টাকে অনেক সুন্দর করে ভেতর থেকে উপভোগ করে আর কি জিনিসটা। যে কী করতেছে দেখি একটু, মানে তারা মজা পায়। আর সবচেয়ে বেশি ইগনোর হয় তাদের কাছ থেকে। আপনি কি কখনো কোনো সমস্যার সম্মুখীনে পড়েছেন জনসাধারণের ভিডিও নিতে গিয়ে? বাংলাদেশে এরকমটা হয়নি। আমি একবার ইন্ডিয়াতে গিয়েছিলাম। ইন্ডিয়াতে গেলে আমি লোকাল ট্রেনে চড়ি বেশি আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়াতে কিন্তু এটা অনেকেই মূল্যায়ন করে, কিছু কিছু মানুষ ব্যতীত। মানে ঘটনাটা আবার ঘটেছিল ইন্ডিয়াতে। আমি কলকাতা থেকে লোকাল ট্রেনে করে যাচ্ছিলাম হচ্ছে আমরা শিলিগুড়িতে। আর তখন দেখা যাচ্ছে যে বলতেছে, কোথা থেকে আসছে? মানে কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে। কী করা হয়? কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবে মানে এই যে একটা টান দিয়ে বলাটা, হ্যাঁ, এটা সেটা একটা অন্যরকম মাইন্ড কাজ করে। তখন দেখা যাচ্ছে যে যতক্ষণ তাদের সাথে জার্নি করা হলো, তারা মানে বলে এটা তো আমাদের ওই পাশের বাড়ি অমুক, মানে বিভিন্ন ধরনের মানে ছোট করা যেরকম আর কি, এরকম বিষয়গুলো আসে সামনে। এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে গিয়ে জনসাধারণের কাছে অনেক সময় হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, তো সেই বিষয়টা আপনি কোনভাবে দেখেন? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, একজন ব্লগার হিসেবে সেটা আপনি নিজে কোনভাবে জাস্টিফাই করেন? আমি মনে করি চলতি পথে অনেক ধরনের বাধা আসবে। যদি আমি একবার প্রফেশন হিসেবে নিয়ে নিই, তাহলে সেই বাধাটা আমাকে ধৈর্য সহিত মানে অতিক্রম করাটাই শ্রেয়। আমি এটা মনে করি। আর একেকজনের কাছে হয়তো বা একরকম হতে পারে। সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে গিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আপনি নিজেও স্বীকার করলেন এবং আপনি নিজেও কিছুটা হলেও এটা অনুভব করতে পেরেছেন। তো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করতেছে, তো তাদের জন্য আপনার কি কোনো কিছু বলার আছে কিনা? বর্তমান সময়টা ভাইরাল হওয়াটা যত সহজ মনে হয় ততটাও সহজ না। যদি আপনি ভালো কিছু করতে যান, যদি খারাপ কিছু করেন, তাহলে দ্রুত দেখা যাচ্ছে যে সেখানে আপনি সেলিব্রিটি হয়ে যেতে পারবেন, যেটাকে স্বল্প টাকার বা অল্প পুঁজির সেলিব্রিটি বলে আর কি। তো আমি এটা বলবো যে যে কেউ নতুন অবস্থায় নতুন কোনো ধরনের কন্টেন্ট তৈরি করা বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই তার মাথায় ভালো মেধা খাটিয়ে ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা দেখে থাকি যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা সোশ্যাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, সেটা তাদের ভিউ বাণিজ্যের লক্ষ্যে করে যাচ্ছে। তো এতে করে সমাজ, রাষ্ট্র তথা রাষ্ট্রের কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছে, সাইবার বুলেটিংয়ের শিকার হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? এখানে যে শুধু আপনার ভিউ বাণিজ্য বিষয়টা এমনও না, এটাও আছে। প্লাস আছে হলো দেখা যাচ্ছে ব্যক্তি বিদ্বেষ, মানে কারো প্রতি যদি কারো ক্ষোভ থাকে সেটাও সে এখান থেকে হাসিল করে নিতে পারছে, যে তার মান সম্মান ক্ষুণ্ণ করে দিয়ে সে ভালো স্বাস্থ্য চায়, এরকম একটা কিছু। এটা রাজনৈতিক প্রেক্ষাপটও হয় বা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা ফেস করতে হয়। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে একদিকে যাদের মাধ্যমে করাচ্ছে তারা কিছুটা হয়তো বা ভিউ পাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা পিছন থেকে কেউ হয়তো বা লাড়াচাড়া করছে, ওই যে সেই ব্যক্তিগুলো যার সাথে হয়তো বা মনমালিন্য বা অন্য কোনো ঝামেলা থেকে থাকে। এটাই আর কি। যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদেরকে আমরা ইউটিউবার হিসেবে কিন্তু আখ্যায়িত করে থাকি।
এবং যারা ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, ফেসবুকের ভিডিও কন্টেন্ট তৈরি করে, তাদেরকে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু আমরা আখ্যায়িত করে থাকি। তো আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, এই ফেসবুক কন্টেন্ট যারা তৈরি করে সেই কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ইউটিউবার, এই দুইজনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বলতে তেমন কিছুই না, যুগের বা সময়ের পরিবর্তে নতুন একটা নাম আবির্ভূত হয়েছে। যখন আমরা ইউটিউব নিয়ে শুধু কাজ করতাম, হ্যাঁ, তখন ইউটিউবার বলতো, কারণ ওই একটা প্ল্যাটফর্মে আমরা ভিডিও দিচ্ছি। যখন ফেসবুকে ভিডিওর বা মনিটাইজেশন অপশন চলে আসলো, তখন দেখা যাচ্ছে যে আমরা ফেসবুকে কন্টেন্ট দিচ্ছি, সেই সুবাদে নতুন একটা নাম বের হলো, কী দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো বা এটা ছড়াইছে আমার যতটুকু ধারণা বা মনে হচ্ছে। এছাড়া ওরকম তেমন কিছু না এর মধ্যে। জি। আমরা যখন একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে থাকি, তারা ছোট একটি বিষয়কে খুব হাইলাইটস করে তোলে, এটাই স্বাভাবিক। যেমন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করতে যান, সেগুলাকে আপনি হাইলাইট করার জন্য যে পন্থাগুলা, সেগুলা কিন্তু আপনি খুব ভালো জানেন। তো ধরেন আপনার সামনে একটি চা খাওয়ার মগ আছে, তো এটা নিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন। তো এটাকে আপনি কীভাবে আপনার হাইলাইট করবেন, সেটা আপনারা খুব ভালো পারেন। তো আমি আপনার কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে যে এটা নিয়ে আপনি একটা ব্লগ তৈরি করুন। আচ্ছা, এখানে একটা সাধারণত আমরা মগই দেখতে পাচ্ছি, জি। যেটাকে বলি। এই মগটাকে নিয়ে প্রথমে দেখা যাচ্ছে একটা থিম পরিকল্পনা করা। জি। হ্যাঁ, এই মগটা আমি কার মাধ্যমে উপস্থাপন করছি, সে কি বৃদ্ধ লোক, নাকি দেখা যাচ্ছে একজন লেডিস বা একজন জেন্টস বা ছোট, এটা ওই ব্যক্তির উপর দিয়ে তারপর হয়তো ওই ব্যক্তির হাতে দিয়ে তারপর হইতে হচ্ছে হলো ওই প্ল্যানিংটা করে তারপর হয়তো শুরু করা। এখন আমি ওইরকম ব্যক্তির কাছে দিলে হয়তো বা আমি বলতে পারবো এই বিষয়টা। এছাড়া না, বিষয়টা হচ্ছে মগটা ধরেন আপনার একটা বস্তু, এই বস্তুটা নিয়ে আপনি একটা ব্লগ তৈরি করবেন, যে এই বস্তুটাকে হাইলাইট করবেন, এই বস্তুটা আপনার খুব সুন্দর দেখতে, আপনারা যেভাবে যে ভাষায় আপনি করে থাকেন, সেটা আমি। মানে এখন আমি করে দেখাবো এরকম একটা জি। কিছু। আচ্ছা, তো আমি তো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও করে থাকি। জি। দেখা যাচ্ছে যখন আমি ব্লগ তৈরি করব, তখন দেখা যাচ্ছে যে এটা আপনার হাতেই আছে, আপনি ধরে আছেন। হ্যাঁ। তো আমি শুরু করলাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন বর্তমানে এই ভাইটি যেই একটি মগ ধরে আছে, এই মগটির কিছু বিশেষ গুণাবলী আছে, সেটা দেখার জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এভাবে শুরু করা হয়। যখন আমি এই কথাটা বলবো, বিশেষ তো কিছু আছে এর মধ্যে, এটার মধ্যে কিছু মানুষ হয়তো বা আটকে যাবে এই কথা শুনে, কি আছে এর মধ্যে আমি একটু দেখি বা জানি, তার পরিপ্রেক্ষিতে হয়তো বা একটু ভিন্নভাবে কথা বলা। হ্যাঁ, এই তো। এই যে শুরুটা আপনি শুরু করলেন, যে এই মগটিকে আকর্ষণীয় করে তুললেন, যে পুরো ভিডিওটা আপনার দেখুন। হ্যাঁ, এখানেই কিন্তু একটা আকর্ষণ লুকায়িত আছে। দর্শকরা যারা আপনাদের ভিডিও দেখে, তারা কিন্তু পুরো ভিডিওটি ওই দেখার অপেক্ষায় থাকে যে সামনে কি হচ্ছে। হ্যাঁ, তো এই যে নলেজগুলা, এগুলা আসলে আপনারা মানে কিভাবে আপনারা অর্জন করেছেন? এটা হচ্ছে হলো আপনার, একটা হচ্ছে করতে করতে অভ্যাস হওয়া, জি। আর একটা হচ্ছে হলো উপস্থিত জ্ঞান যারা বেশি খাটায় তাদের ভিডিওটা তত বেশি ফুটে ওঠে। জি। সময় নিয়ে ধৈর্য ধরে দাঁড়ায় কন্টেন্ট বানায়, তাদের কাজগুলো ভালো। জি। যাই হোক, আপনার সাথে আবারও কথা হবে। তো তার আগে যাব ছোট্ট একটা বিরতিতে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন কন্টেন্ট ক্রিয়েট করবে, তো সেই কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে তার কি কি সীমাবদ্ধতা আছে বলে আপনি মনে করেন? একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আছে সীমাবদ্ধ অনেকটাই, সেটা অনেকটা প্রকাশিত না। জি। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, ওইরকম কোনো আইন হয়েছে কিনা এটা আমার ওইভাবে ইয়াতে নেই। তবে কিছু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে যে একজন সাংবাদিক যেভাবে সংবাদ উপস্থাপন করে, সেই ক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটরের দিক থেকে তারা সেই রুলসগুলো মানতে পারে না, বা সে তো সাংবাদিক না, সেজন্য সেগুলো তোয়াক্কাও করে না। হ্যাঁ, সব কিছু মিলে যদি দেখা যায় যে এই যে ব্যক্তিবিদ্বেষী বা আদার্স এই যে অশ্লীল কন্টেন্ট, এইগুলো তো করা এমনিতেই সাধারণ নলেজে বুঝে এগুলো করা যাবে না। জি। এগুলো একটা সীমাবদ্ধতার রুলস আছে, সেটা প্রকাশিত না। জি। কিন্তু এছাড়াও আপনার দেখা যায় যে অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা বিভিন্ন জায়গায় নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকে। যে পরিচয়টা দিয়ে সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যকে নিয়ে বিভিন্ন ধরনের
মিথ্যাচারও অনেক সময় দেখা তারা তৈরি করে, ছোট ঘটনাকে তারা অনেক বড় করে তোলে। তো সেই ক্ষেত্রে আপনার মন্তব্যটা কি? এরকম ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার মতো কিছু নেই। প্রথমত বিষয় হচ্ছে, যে এলাকায় তিনি যাচ্ছেন সেই এলাকার মানুষের সরলতা বা দুর্বলতাটাকে কাজে লাগাচ্ছে। কারণ যখন আপনি একটি ক্যামেরা নিয়ে যাবেন, একটা বোম নিয়ে যাবেন, নিজস্ব লোগো হোক, সে তখন চিন্তা করবে না এটা কি সরকারি অনুমোদন প্রাপ্ত নাকি অনুমতি ছাড়া। জি। হ্যাঁ, সে দেখলেই তার একটা মনে কাজ করবে। কারণ শিক্ষিত মানুষ এগুলোর প্রতি ততটা নাক গলে না, যারা জানে এইসব বিষয়গুলোর প্রতি। দেখা যাচ্ছে তখন সেটাকেই পুঁজি করে অধিকাংশ আমাদের গ্রামগঞ্জে বা শহরের অনেক চিপাচাপা জায়গার মধ্যে এইসব ঘটনাগুলো দেখা যায়, যে এটাকে কেন্দ্র করে তারা টাকা নিচ্ছে বা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে হয়রানির শিকার করছে। তো এই যে কন্টেন্ট ক্রিয়েটররা অনেক সময় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে থাকে এবং তথ্য সংগ্রহ করতেছে, সেখান থেকে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এতে করে মূল ধারার যারা গণমাধ্যম আছে তারা কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে। তো এটার বিষয়ে আপনার কি কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কোনো মন্তব্য আছে কিনা, কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে? মন্তব্য বলতে আমি এতটুকুই বলতে চাই, সেটা হচ্ছে হলো যে যে ঘটনাগুলো ঘটছে ইতিমধ্যে আমি যতটুকু জানি বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। হ্যাঁ, জি। যারা এরকম সাইনবোর্ড লাগিয়ে মানুষকে হয়রানি করেছে। আমার মনে হয় যারা এগুলো বেশি বেশি করছে, হ্যাঁ, ওই বড় বড় কিছু প্রতারকদের আগে ধরে সামনে আনার পরবর্তীতে যখন এটা দেশবাসীর উদ্দেশ্যে জানাবে মিডিয়ার মাধ্যমে, জি। তখন হয়তো বা বাকি যারা আছে তারাও সাবধান হবে। আর যদি না হয় তাহলে আইনগত দিক থেকে যেটা করণীয়, যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিলে অবশ্যই সেটা ভালো হবে। অনেক সময় আপনারা কন্টেন্ট ক্রিয়েটররা যদি সাধারণ মানুষের কাছে যখন যান, সাংবাদিক হিসেবে যখন পরিচয় দেন, তখন দেখা গেল যে আপনাদের একটি আইসিটি মন্ত্রণালয়ের কার্ড, যেটা অনলাইন থেকে আপনারা করে থাকেন। তো সেই কার্ডটা আপনারা সেখানে শো করেন, নিজেদেরকে সাংবাদিক হিসেবে আপনারা জাহির করে থাকেন। তো সেটা আপনার হচ্ছে কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? প্রথমত আমি বলবো, আপনি যেটা আমাকে ইন্ডিকেট করে বলছেন এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আমি আমার এই ৫-৭ বছরের কন্টেন্ট লাইফের মধ্যে আমি কখনো নিজেকে সাংবাদিক হিসেবে কখনো কোনো জায়গায় বলিনি। জি। এটা হচ্ছে প্রথম। জি। দ্বিতীয় কথা হচ্ছে হলো, আমরা ফ্রিল্যান্সার কার্ডটা রাখছি আমাদের, সেটা হচ্ছে হলো দেখা যাচ্ছে আমরা শুধু যে কন্টেন্টের মধ্যে ব্লগ ভিডিও তৈরি বিষয়টা এমন না। না, ওই কার্ডটার আপনার বিশেষত্বটা কি? আমি সেটাই বলতে চাচ্ছি। দেখা যাচ্ছে আমরা যে জন্য এই ফ্রিল্যান্সার যে কার্ডটা রাখি আমাদের সাথে, সেটা হচ্ছে হলো আমরা এই ব্লগ ভিডিও ছাড়াও দেখা যাচ্ছে যে শর্ট ফিল্ম বিভিন্নভাবে সব ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি। সেই ক্ষেত্রে আমরা যেহেতু পুরো দেশ থেকে শুরু করে বিদেশেও কিছুটা ভ্রমণ করা হয়, যে আমি একজন ফ্রিল্যান্সার বা কন্টেন্ট করে এটা বোঝানোর স্বার্থে আমরা এটা জি। ব্যবহার করি। কিন্তু কোথাও যেয়ে জি। এরকম কিছু আমাদের তরফ থেকে হয় না, বিশেষ করে আমার তরফ থেকে হয় না। অনেকেই করতে পারে, তবে যারা করে তাদেরকে এটা অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার। আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই, মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে। আমার দিক থেকে না, এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ। তো এই যে কার্ডটা, সেই কার্ডটার বিশেষত্বটা কি? সেই কার্ডটা আপনার ব্যবহার করে আপনার জনসম্মুখে গিয়ে একটা তথ্য সংগ্রহ করা কি যাবে না যাবে না? না, অবশ্যই এটা তখনই ইয়ে করা যাবে, কেউ যদি আমার পরিচয় জানতে চায়, আমি যখন একটা ভিডিও করছি, হ্যাঁ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কন্টেন্ট করে ভিডিও করা তোমার কি রাইট আছে? তখন দেখা যাচ্ছে যে সে দেখাইলো, হ্যাঁ, আমি কন্টেন্ট তৈরি করি, আমি দেখা ডকুমেন্টারি তৈরি করি বা কোনো ব্লগ ভিডিও তৈরি করছি, সেই ক্ষেত্রে সেটা দেখানো যায়। কিন্তু কোনো নিউজ কভারেজ করতে যে সেটা দেখানোটা অবশ্যই যুক্তিযুক্ত হবে না আমার মনে হয়। আপনাদের ওই কার্ডটার তো একটা বিশেষত্ব আছে এবং ওইটার ব্যবহারের কিছু নিয়মাবলী, নির্দেশনা আছে। হ্যাঁ, অবশ্যই। তো সেই নির্দেশনার মধ্যে কি আপনারা কখনো দেখেছেন যে এমনটা উল্লেখ আছে যে জনসম্মুখে গিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো? এখন আমরা যখন একটা ব্লগ ভিডিও তৈরি করতে যাই, জি। ধরেন আমরা এখান থেকে চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম যাওয়ার পরে আমরা চট্টগ্রাম সাধারণত ব্লগ বলতে আমরা কি বোঝাই? ব্লগ আপনার হচ্ছে আপনার নিজের যে কোনো একটা যে কোনো বা একটা স্থানকে উল্লেখ করে কিন্তু আপনি তো ব্লগ, আপনার এখন ব্লগটা এমন হয়ে গেছে যে আপনার সেটা ব্যক্তিগত আর থাকতেছে না। সেটা আপনার হচ্ছে দেখা গেল যে পাবলিক প্লেসে হচ্ছে এবং আপনার হচ্ছে অন্যকে নিয়ে হচ্ছে, যে আপনার হয়তো জীবিতও নাই তাকে নিয়েও আপনার ব্লগ তৈরি করে ফেলা হচ্ছে। তো এটা আপনার হচ্ছে রাইট আছে কিনা? এখন বিষয় হচ্ছে, আমরা যখন ব্লগ ভিডিওগুলো করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পাহাড়ে গেলাম বা কোনো একটা স্থানে গেলাম, সেটাকে নিয়ে আমরা একটা ব্লগ ভিডিও করলাম। আগে ব্লগ ভিডিওর ধরন ছিল এরকমটা। জি।
এখন এই ধরনটাই চেঞ্জ হয়ে এখন ব্যক্তি লাইফে চলে গেছে। আমার মনে হয় এমনও অনেকে আছে যারা নিজেদের ব্যক্তিগত জিনিস দেখিয়েও তারা এখন সেলিব্রিটি। প্রত্যেকটা জিনিসেরই তো একটা প্রত্যেকটা পেশাজীবী মানুষের একটা করে আইডেন্টি থাকে। সেই আইডেন্টিটাই হচ্ছে আপনাদের সেই কার্ডটা, যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ। ভিডিও ক্রিয়েট করতেছেন। হুম। কিন্তু ভিডিও আপনার কোন ভিডিওগুলা ক্রিয়েট করতেছেন, যেগুলা আপনি হয়তো নিজে আর্টিস্ট অর্থাৎ অভিনেতা অভিনেত্রী তাদেরকে সমন্বয় করে আপনার অভিনয় করিয়ে ক্রিয়েট করতেছেন, কিংবা আপনি নিজে উপস্থিত থেকে যে কোনো ভ্রমণীয় স্থান এবং দর্শনীয় স্থান সেগুলা নিয়ে আপনি তৈরি করতেছেন। তো সেইখানে আপনার হচ্ছে আপনার সেই কার্ডটা অ্যালাউ, যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আদার্স আপনার হচ্ছে যখন এই কার্ড ব্যবহার করে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা আপনার বিভিন্ন ধরনের মানুষকে, জনসাধারণকে বুঝিয়ে আসতেছেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে অনুমোদন দিচ্ছে সরকার আপনার ভিডিও করার জন্য। এইগুলো বলেও কিন্তু আপনারা কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছেন সেই কার্ড, আইসিটি মন্ত্রণালয়ের সেই কার্ডটি ব্যবহার করে এই পরিচয়টা আপনারা দিয়ে থাকেন যে আমাকে ভিডিও করার জন্য সরকার অনুমোদন দিয়েছে, এই আমার কার্ড, আমি এটার বলে আমি আপনার ভিডিও করে নেব। তখন কিন্তু সাধারণ জনগণও কিন্তু একটু হিমশিমের মধ্যে পড়ে যায়। কারণ হচ্ছে একজন সাংবাদিক অর্থাৎ একজন গণমাধ্যম কর্মীর যে আইডেন্টি থাকে সেইটা, আর আইসিটি যে আপনার মন্ত্রণালয় থেকে আপনাদের যে কন্টেন্ট ক্রিয়েটরের কার্ড দিয়ে থাকে, দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে, পার্থক্য। অবশ্যই। এই বিষয়টা আমি আপনার কাছ থেকে একটু ক্লিয়ারভাবে জানতে চাচ্ছিলাম যে এই দুইটা কার্ডের মধ্যে একজন গণমাধ্যম কর্মীর কার্ড এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের কার্ড, এই দুইটার মধ্যে কতটুকু ব্যবধান আছে বলে আপনি মনে করেন? অবশ্যই অনেকটাই ব্যবধান আছে। একজন সাংবাদিক যখন কোনো সংবাদ কভার করতে যাবে, দেখা যাচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের ওই অনুমতিটা থাকবে না কখনোই। জি, হ্যাঁ, আমরা যেভাবে এই কার্ডটা ব্যবহার করি এই পর্যন্ত দেখানো প্রয়োজন পড়ে না আমার বিশেষ করে, কারণ আমরা তো ঘুরি ফিরি। হ্যাঁ, কী করছেন ভাই? ব্লগ ভিডিও করছি, আমাদের জিজ্ঞেস করলে আমরা এটা বলে দিই। কিন্তু আমার যদি এরকম উদ্দেশ্য থেকে থাকে যে দেখা যাচ্ছে যে আমি কাউকে হেয় প্রতিপন্ন করব বা কোথাও মারামারি হচ্ছে, আমি সেখানে যে প্রেজেন্ট হয়ে আমি কারো পক্ষে নিই, এটা শো করে আমি বুঝাবো যে আমি সাংবাদিক, এরকম যারা কর্মকাণ্ড করে অবশ্যই এটা আমাদের জন্য হুমকির মুখে মনে করি আমরা। কারণ দেখা যাচ্ছে আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছি, জি, আমাদেরকেও কিন্তু একসময় প্রশ্নবিদ্ধ করে তুলবে মানুষ যে তুমি যেই কাজগুলি করছো আসলে এটা তো তাহলে ওই যে ও যে করতেছে তো সেম ধারে চলে যাচ্ছে, তো তোমরা তো এই কাজই করতেছো। আচ্ছা, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কোনো সংগঠন আছে কিনা? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের মধ্যে সংগঠন ওইভাবে নেই, তবে ইদানিং সময় দেখা যাচ্ছে যে এরিয়া ভিত্তিক গ্রুপ করা হচ্ছে। তো আপনাদের মধ্যে মনে হয় একটা সংগঠন থাকলে মনে হয় সবচেয়ে ভালো হতো, যে এই ধরনের কাজ যারা করতেছে যাদের কারণে আপনাদের নিজেদের কাজে একটা বদনাম আসতেছে এবং আপনার গণমাধ্যমকে তারা হেয় প্রতিপন্ন করে তুলতেছে, তো তাদের বিরুদ্ধে হয়তো আপনারা একটা অ্যাকশানে যেতে পারতেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা কাপড় ব্লগ তৈরি করে, এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। যারা কাপড় ব্লগ তৈরি করে, তো এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখেন? আসলে এই বিষয়টা কোন দৃষ্টি দেখি, আমি যদি আবার ব্যক্তি মত দিতে চাই, আমি কখনো ওইভাবে সাজেস্ট করিনি যে আমি চাইবো না যে আমার ঘরের ফ্যামিলি নিয়ে আমি ক্যামেরার সামনে আসবো। জি, কারণ এ পর্যন্ত আল্লাহর রহমতে আশা হয়নি, ভবিষ্যতের জন্য আশা লাগবে বলে আমার মনে হয় না। তবে যারা করছে তারা অবশ্যই তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য করছে, তবে সেটা হয়তোবা সমাজের অধিকাংশ মানুষই পছন্দ করে না, ভালো চোখে দেখে না। আবার যারা কন্টেন্ট তৈরি করছে তারা শুধু আমার মনে হয় ব্যক্তিগত যেই একটা তাদের পার্সোনালিটি আছে সেটা বাদে সবগুলি দেখিয়ে দিচ্ছে, তাহলে সেখানে ব্যক্তিগত বলতে কিছু থাকে কিনা আমার মনে হয় না। ভাইরাল বিষয়টা আর হচ্ছে একটা কন্টেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা ভিডিওকে ভাইরাল করার জন্য যতটুকু মশলা দেওয়া প্রয়োজন সেটা দেওয়ার পরবর্তী যদি সেটা ভাইরাল হয়ে যায়, জি, তাহলে সেখানে তার কিছু থাকে না। আর প্রত্যেকটা মানুষই কন্টেন্ট তৈরি করে যাদের তার কন্টেন্টটা ভাইরাল হয়, জি। তো এখানে পার্থক্য তেমন কিছুই নেই। ভাইরাল আর ভিউর মধ্যে পার্থক্যটা কি? ভাইরাল আর ভিউর মধ্যে পার্থক্যটা, জি, ভাইরাল ভিউ হলে কিন্তু ভাইরাল,
মানে যত বেশি ভিউ হবে ভিডিও তত ভাইরালের কিন্তু ধাপ আছে। না, আমি আপনার সাথে এই বিষয়ে একমত হতে পারতেছি না। আচ্ছা তার কারণ হচ্ছে ভাইরাল ভিউ হলেই ভাইরাল, এটা হয়তো আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন হ্যাঁ। তাদের কাছে এমনটা মনে হতে পারে। ভাইরাল তো আপনার হচ্ছে নেগেটিভ জিনিসও হয় অনেক সময়, হুম, অশ্লীল জিনিসও হয়ে থাকে। হুম। তার মানে কি আপনার হচ্ছে সেটা ভাইরাল এখন বিষয় মানে হচ্ছে ভিউ হয়ে থাকে। হ্যাঁ, আমার বলতে হয়তো ভুল হয়েছে যে ভিউ হয়ে থাকে, অশ্লীল কিছু ভিউ হয়ে থাকে, নেগেটিভ কিছু অনেক ভিউ হয়ে থাকে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকে। হুম। তার মানে সেটা কি ভাইরাল? এখন সেটা যদি ভাইরাল না হয় তাহলে দেশবাসীর নজরে যায় না। আপনি যদি এটাকে যদি এভাবে বিবেচনা করেন যে ভাইরাল, ভিউ আর হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ, জি একটা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করে, সেটা সে ভিউ পাবে বা ভাইরাল হবে এই উদ্দেশ্যেই। জি এখন কন্টেন্টের মানের দিক থেকে সেটা আসলে কি ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করছে, অশ্লীল কন্টেন্ট তৈরি করছে নাকি সমাজের মানুষকে শিক্ষা দিচ্ছে? যদি সে অশ্লীল কন্টেন্ট তৈরি করে থাকে, সে যদি সেটাকে ভাইরাল করতে চায়, সেটা তো অবশ্যই তার উদ্দেশ্য হচ্ছে সে সেখান থেকে শুধু ইনকামটা খাবে, সমাজে কোন ধরনের প্রভাব পড়তেছে সেটার দিকে তার কোনো ধরনের মানে নজর থাকবে না বা মাথা ব্যথা থাকবে না। আর একজন ভালো যাই কন্টেন্ট ক্রিয়েটর, সে অবশ্যই ভালো কিছু দেয়, দেওয়ার কারণে হচ্ছে মানুষ এখান থেকে ভালো কিছু শিখুক, জানুক। হ্যাঁ, যত মানুষ দেখবে ততই মানুষের এখানে একটা শিক্ষা নিতে পারবে। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন মনে করেন? একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অবশ্যই তার প্রথমত হচ্ছে হলো ধৈর্য ধরতে হবে। তার পরবর্তীতে হচ্ছে হলো মেধা খাটাতে হবে, যেন সে এমন কিছু তৈরি না করে যেটা সমাজের জন্য খারাপ হবে, রাষ্ট্রের জন্য খারাপ হবে, দেশের বদনাম হবে। হ্যাঁ, ভালো মেধা, ভালো কন্টেন্ট তৈরি করলেই সে একজন, আমি মনে করি, সফল কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে আপনিও আমার সাথে একই মতে এসে মত পোষণ করতেছেন যে ভাইরাল, ভিউ আর কন্টেন্ট তিনটা জিনিস আপনার তিনটা স্টেপে আছে। হুম, ভিউ হলেই আমরা সেটাকে ভাইরাল বলতে পারি না, ভালো কন্টেন্ট ভিউ না হলেও সেটা আপনার আমরা ভাইরাল কন্টেন্ট হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি, হুম, তাই তো? হুম। আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে 100-র মধ্যে কত দিবেন? আমি বলছি না আমি এখনো সফল ওইভাবে, তবে আমি চেষ্টা করছি। আর দেওয়ার মধ্যে কি বলবো, 50% ধরতে পারেন, আরো 50% এখনো বাকি। সবাই কিন্তু নিজেকে 100-র মধ্যে 100ই দাবি করে, 100-র মধ্যে 100ই নিজেকে দিয়ে থাকে দিয়ে থাকে। আপনি কেন 50-50 দিলেন? কারণ তাহলে সেই 50টা আপনার যে 50টা অপূর্ণ আছে, সেই গ্যাপগুলো আমাদের সামনে তুলে ধরুন। আমাদের দর্শকরা একটু জানতে চায়। এখন বিষয় হচ্ছে হলো আপনি যেটা বলেছেন, আমি সফলের দিক থেকে, হ্যাঁ, জি, এখন আমি কাজ করে যাচ্ছি, আমি কন্টেন্ট তৈরি করে যাচ্ছি, হ্যাঁ, মাস শেষে একটা পারিশ্রমিক আসতেছে, সেটা দিয়ে আমি চলছি। এখন 50% আমি এ কারণে বললাম, আমার কাছে নিজেকে একটু ছোট করে দেখাতেই ভালো লাগে সব সময়। আপনি বেসিক্যালি কোন ধরনের কনটেন্টগুলো নিয়ে কাজ করে থাকেন? আমার যাত্রাটা শুরু হচ্ছিল ব্লগ ভিডিও দিয়ে। আমি বিভিন্ন পাহাড়ে, বনে, জঙ্গলে যেতাম, সেগুলো তৈরি করতাম। সেগুলোতে যখন তত বেশি একটা সাড়া না পাই, তখন ভিন্ন কন্টেন্ট তৈরি করি, শর্ট ফিল্ম এগুলো। পরবর্তীতে এখন বর্তমানে আমি ব্লগ ভিডিও করছি, শর্ট ফিল্মও কন্টিনিউ করছি, দুইটাই। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে বিষয়গুলা ভাইরাল হয়ে থাকে, ভিউ হয়ে থাকে, আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। হুম। তো সেই ভিডিওগুলা দেখে থাকি যে আপনি প্রতিনিয়ত নিজে প্রেজেন্টেশন করে সেই ভিডিওগুলা জনসম্মুখে তুলে ধরতেছেন। হুম। তো এই পদ্ধতিটা কতদিন হয় শুরু করেছে? এই পদ্ধতিটা মোটামুটি বেশ কয়েক বছরই হবে। তবে এখন বিষয় হচ্ছে, আমি জানি যারা সাংবাদিকতা করে তাদের একটা নিয়ম শৃঙ্খলা আছে বা তাদের একটা নীতিমালা আছে, সেটার মধ্য দিয়ে তাদের উপস্থাপন করতে হয়। জি তো দেখা যাচ্ছে যে আমরা যখন এরকম কারো কাছে যাই, আমরা চেষ্টা করি যে একবারে পুরোটা তুলে ধরার জন্য, মানে A to Z। দেখা যাচ্ছে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা একটা ফুটেজ নেন 30 মিনিট, সেখান থেকে মাত্র 3 মিনিটের ফুটেজ আপনারা কভার করে থাকেন। আর আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা 30 মিনিট নিলে 25 মিনিটই আপলোড করে দিই। দেখা যাচ্ছে সেখানে যদি কোনো ব্যক্তির যার সাক্ষাৎকার নিচ্ছি, দেখা যাচ্ছে তার যদি দেখা যাচ্ছে যে তিনি যার সম্বন্ধে কথা বলছেন তার বিপক্ষ যায়, সেটাও আমরা নিচ্ছি। আবার দেখা যাচ্ছে যে তিনি যেটা কথা বলছেন তার যদি এগেনস্টে যায়, সেটাও কিন্তু সেখানে উঠে আসতেছে। মানে এখানে বেশি একটা ব্যবধান থাকে না।
যে অনেক সময় আমরা অনেক ব্লগার এবং আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের মানবতার ভিডিও দেখে থাকি, কিন্তু এই মানবতার পিছনে কি থাকে? এই মানবতার পিছনে কি সত্যি মানবতা লুকায়িত থাকে নাকি অর্থ উপার্জন? এখন এই বিষয়টা, হ্যাঁ, এই বিষয়টা আপনি যেটা বলছেন এটার মূলই হচ্ছে হলো আপনার অর্থ উপার্জন করা। কারণ হাতে গোনা ১০০-র মধ্যে একজন পাবেন কিনা যে সে তার বাপ দাদার অর্থ ব্যয় করে দিয়ে সে মানবতার ফেরিওয়ালা হচ্ছে। না, মানবতার ফেরিওয়ালা আছে, অসংখ্য লোক আছে যারা আপনার মানে হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, মানুষকে- যারা কন্টেন্ট তৈরি করে, এই কন্টেন্ট তৈরি করে যারা, তাদের মধ্যে থেকে ১০০ জনের মধ্যে একজন আছে কিনা, যদি থাকে তাহলে ওই ১০০ জনের একজন তিনি পড়বেন যে নিজের সম্পদ, নিজের বাবার সম্পদ, নিজের দাদার সম্পদ, তাদের সম্পত্তি থেকে তিনি আল্লাহর রাস্তায় দান করছেন। জি এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে হলো দেখা যাচ্ছে এটা দান করার পরে সে সেখান থেকে ফিডব্যাক নিচ্ছে কিনা। জি হ্যাঁ, সে ১০০ মধ্যে একজন পাওয়াটাও দুষ্কর হতে পারে। আর অধিকাংশই হচ্ছে হলো যারা আমরা ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরি করছি, এখানে যারা মানবতার ফেরিওয়ালা হচ্ছেন বা আমরা যারা দেখছি অনেক ভালো কাজ করছেন, এখান থেকে তাদের একটা ফিডব্যাক আসে। তারা যে কন্টেন্টটা তৈরি করে, সেই কন্টেন্টটা যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবে, সেখান থেকে একটা উপার্জন আসবে। তাহলে অবশ্যই সেই উপার্জিত যে অর্থটা, সেখান থেকে হয়তোবা 60% বা 70% তিনি ব্যয় করলেন, আর বাকিটা তার নিজের চলার জন্য। তার মানে বোঝা যাচ্ছে ওইখান থেকে যে টাকাটা আসে, টাকাটা দিয়েই কিন্তু তিনি জি এটা করছেন। মানে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে মানবতা বা সোশ্যাল মিডিয়াতে যারা মানবতার ফেরিওয়ালা পরিচয় দিয়ে বেড়াচ্ছে বা মানবতার ফেরিওয়ালা নামে নিজেদেরকে আখ্যায়িত করছে, তো তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ভিউ বাণিজ্য। হ্যাঁ, ভিউ বাণিজ্য বলতে বিষয় না, সেখান থেকে কিছু টাকা আসলো, সেখান থেকে তিনি কিছুটা ব্যয় করলো, জি এখান থেকে তিনি একটু পরিচিত হলেন, হ্যাঁ, একটু জনপ্রিয়তাও পেলেন, প্লাস দেখা যাচ্ছে যে মানে মানুষকে বোকা বানানোটাই কি মূল লক্ষ্য নাকি? এখানে মানুষকে বোকা বানানোর বিষয়টা যদি এমনভাবে না দেখে, যে এভাবেও দেখি জি যে সে যদি টাকা উপার্জন করেও থাকে, সেখান থেকে কিছু মানুষের দ্বারা কিছু মানুষ উপকৃত হচ্ছে, তবে অধিকাংশই উল্টাপাল্টা। জি আচ্ছা, উপকৃত হচ্ছে এটা আমরা মেনে নিলাম, ধরে নিলাম। তো আপনার কি মনে হয় যে তারা ক্যামেরার সামনে ব্যতীত ক্যামেরার পেছনে রেকর্ড ছাড়া তারা আপনার হচ্ছে মানুষকে আপনার দান দান করে থাকে, মানুষকে মানুষের উপকারে এসে থাকে? প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত একটা জীবন থাকে, প্রত্যেকটা মানুষ ক্যামেরার আড়ালে হচ্ছে এক তাদের তো মানুষ। উদ্দেশ্য প্রণোদিত দান, সেটা উদ্দেশ্য প্রণোদিত মানবতা। ওটাই আমি বলতেছি। তো সেটাকে আপনি উপকৃত কিভাবে আপনি বলতেছেন? আপনি আমাকে নিয়ে আপনার হলো একটা ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওটা আমি কিন্তু আপনাকে এখানে পুরো বিষয়টা উল্লেখ করে দিয়েছি, যেটা হচ্ছে হলো আপনার আহ, যে ভিডিওটা বানাচ্ছে সেখান থেকে ইনকামের বিষয়টা আমি ক্লিয়ার করেছি। আর সে যে একজন, এখন এই কথাটি হয়তো আমার বলার বাকি থাকতে পারে, সেটা হচ্ছে হলো একজন কন্টেন্ট ক্রিয়েটর হোক, একজন অভিনেতা হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষই ব্যক্তিগতভাবে হচ্ছে একরকম, আর সে নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করেছে ভিন্ন রকমভাবে। হয়তোবা কেউ নিজেকে ভিলেন হিসেবে মানে দেখায় মানুষকে, আর কেউ দেখা যাচ্ছে যে সে একজন ভালো মানুষ। তবে তার ব্যক্তিগত লাইফটা যদি যাচাই করতে যান, তখনই বোঝা যাবে আসলে সে প্রকৃতভাবে কতটুকু ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইবো, যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, সেখানে দেখা যাচ্ছে যে ইউটিউব, ফেসবুক, আরও বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি। এক্ষেত্রে একটা বিষয় বলবো, আপনারা যেই কন্টেন্টটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন, সেটা কতটুকু সত্য, সেটা আগে যাচাই করে তারপর হইতে সেই ভিডিওটা শেয়ার করা, তারপর আপনার মন্তব্য জানানো। হুটহাট করে এমন কোনো কন্টেন্ট শেয়ার করে উল্টাপাল্টাভাবে দেশের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন, এটাই বলার থাকবে বিশেষ করে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে একটি কথা, সকলেই আমরা সোশ্যাল মিডিয়াটাকে সঠিকভাবে ব্যবহার করি, সঠিকভাবে পরিচালনা করি, তবেই আমাদের দেশে যে গুঞ্জব আছে, যে গুজবগুলা মূলত সোশ্যাল মিডিয়া থেকে ছড়িয়ে থাকে, সেটা থেকে হয়তো আমরা কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।